আজকের সবথেকে বড় খবর, মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, গ্রেফতার জৈশ জঙ্গি। বর্ধমানের রেনেসা আবাসনে বেঙ্গল এসটিএফ এবং এটিএস এর অভিযানে গ্রেফতার জৈশে মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের, এবং সে ছদ্মনামে এই বর্ধমানেই থাকতো এবং সেরকমটাই এখনো পর্যন্ত খবর। কিন্তু কি ছক ছিল, কি উদ্দেশ্যে সে এখানে কাজ করছিল, কি তার মূল লক্ষ্য ছিল, সবটাই জানার চেষ্টা করবো। সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সুপ্রিয়, এখনো পর্যন্ত কোন কোন তথ্য উঠে আসছে? মঞ্জিরা, তোমাকে প্রথমেই যেটা জানাবো যে এই মুহূর্তে আমি একেবারে বর্ধমান আদালতের বাইরে দাঁড়িয়ে রয়েছি। কিছু সময় আগেই হামিম মণ্ডল সন্দেহভাজন জঙ্গি বা জৈশ যোগ থাকার যে তথ্য ইতিমধ্যে সামনে উঠে এসছে, সেই সন্দেহভাজন জঙ্গিকে আদালতে পেশ করা হয়েছে। আদালতে পেশ করার পর এসটিএফ এর তরফ থেকে তাকে পূর্ণ সময়ের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়, এবং সেক্ষেত্রে সরকারি আইনজীবীর তরফ থেকে এদিন আদালতে যেটা দাবি করা হয় যে দেশ বিরোধী বিভিন্ন ধরনের কাজের সঙ্গে যেমন যুক্ত রয়েছে এই হামিম মণ্ডল, তার পাশাপাশি নানা ধরনের অ্যান্টি ন্যাশনাল অর্গানাইজেশনের সঙ্গে তার যোগ থাকার তথ্য ইতিমধ্যে সামনে উঠে আসছে। বর্ধমান থেকে সে গ্রেপ্তার হলেও রাজ্যের অন্যান্য প্রান্তে বা দেশের বিভিন্ন জায়গাতে নেটওয়ার্ক ছড়িয়ে থাকতে পারে বা বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে তার যোগসূত্র থাকতে পারে। এমনকি আরও অনেকে যারা এই ধরনের বিভিন্ন অ্যান্টি ন্যাশনাল কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গেও তার যোগসূত্র রয়েছে। সেই সমস্ত যারা রয়েছেন তারা কোথায় কতটা সক্রিয় অবস্থাতে রয়েছেন এ ধরনের বিভিন্ন বিষয় তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজনীয়তা রয়েছে বা জিজ্ঞাসাবাদ করলে আরও জানা যাবে। আর সেই মর্মেই কিন্তু এদিন সরকারি আইনজীবীর তরফ থেকে তাকে পূর্ণ সময়ের জন্য হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়, এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 14 দিনের জন্য এসটিএফ কাস্টাডি বা পিসি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিচারক। এবং তারপরেই আমরা যেটা দেখলাম একেবারে কড়া পুলিশি নিরাপত্তা থেকে বর্ধমান আদালত চত্বর থেকে গাড়িতে করে এই হামিম মণ্ডল তাকে নিয়ে যাওয়া হয়, এবং যেটা আমরা জানতে পারছি যে ইতিমধ্যেই কিন্তু তাকে নিয়ে কলকাতার উদ্দেশ্যে এসটিএফ এর তদন্তকারীরা বা গোয়েন্দারা রওনা হয়েছেন। এসটিএফ এর যে সদর দপ্তর রয়েছে কলকাতাতে সল্ট লেকে, সেখানে তাকে নিয়ে যাওয়া হবে এবং তারপরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে। অর্থাৎ কি পরিকল্পনা ছিল, ইতিমধ্যেই তার কাছ থেকে কিন্তু যে সমস্ত মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত হয়েছে, যেখান থেকে বহু পরিকল্পনার কথা বলছো না, যে হামিমকে জেরা করতে চায় পুলিশ এবং বিভিন্ন প্রশ্নগুলো তো সামনে আসছে। হামিমকে তার বর্ধমানের আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে, এর সঙ্গে কি আর কোনো সঙ্গী ওখানে থাকতো, আর কেউ কি ছিল, এ ধরনের কোনো তথ্য কি পাচ্ছি আমরা? দেখো, যখন এসটিএফ এর গোয়েন্দারা বা এসটিএফ এর যে নাশকতা দমন শাখার গোয়েন্দারা তল্লাশি চালায়, সেই সময় কিন্তু ওই ফ্ল্যাটে হামিম একাই ছিল। কিন্তু তদন্তকারীরা এটাও জানার চেষ্টা করছেন বিগত বেশ কয়েক মাস ধরে, মূলত নির্বাচনের পর থেকেই হামিম হাওড়া থেকে বর্ধমানে চলে আসে আর এই রেনেসা আবাসনের ভেতরে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে, এবং সেই ফ্ল্যাটে আর কার যাতায়াত ছিল আর সেটা স্পষ্ট হওয়ার জন্য কিন্তু এই আবাসনের কমপ্লেক্সের ভেতরে যে সিসি ক্যামেরা রয়েছে সেই সমস্ত ফুটেজ তদন্তকারীরা দেখছেন। এখানকার যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন বা ওই যে ফ্ল্যাটে হামিম থাকতো তার আশপাশের যারা ফ্ল্যাটের বাসিন্দারা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলছেন, কারণ সন্দেহভাজন কারোর কোনো রকম গতিবিধি সেখানে ছিল কিনা, কারণ কি কারণে হাওড়া থেকে একেবারে বর্ধমানে চলে আসা এবং এখানে এসে এই রেনেসা আবাসনের ভেতরে ফ্ল্যাট নিয়ে থাকার উদ্দেশ্য কি ছিল, এবং যে সমস্ত নথিপত্র তার কাছ থেকে পাওয়া গেছে নজর থাকবে। সুপ্রিয়, তোমার সাথেও বারে কথা হবে। আপাতত তোমাকে ধন্যবাদ। এখনো পর্যন্ত কি তথ্য আমরা পাচ্ছি, টার্গেট করেছে জঙ্গিরা, এই বিষয় নিয়ে মন্তব্যে নারাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অতি সংবেদনশীল বিষয়, মন্তব্য করব না। এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িয়ে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, যা বলার এসটিএফ বলবে। আজকে পরিষ্কার বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। It's a very sensitive issue. I am not passing any comment. It's a very sensitive issue. এটা ইন্টারন্যাশনাল কানেকশনের বিষয় আছে, ন্যাশনাল সেফটি সিকিউরিটির বিষয় রয়েছে। ইনিশিয়ালি এটা নিয়ে আমার অন্তত কিছু বলা উচিত নয়। এটা এসটিএফ ডিটেলসে বলবে, তাদের কাছে এলে তারা আরও ইলেকট্রনিক ডিভাইসগুলোকে অ্যাসেসমেন্ট করতে হবে। এটা এভাবে বলা যায় না। প্লিজ ওয়েট। আর এবারে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব বর্ধমানে, যেখান থেকে গ্রেফতার করা হয়েছে এই সন্দেহভাজন জঙ্গিকে। যেমনটা জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ, বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে জৈশে মোহাম্মদ জঙ্গি হামিম মণ্ডলকে। আর সেখান থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনতোষ রয়েছেন। আমি মনতোষের কাছে চলে যাবো। মনতোষ, কতদিন ধরে এখানে ঘাঁটি গেড়েছিল এই জঙ্গি? যারা এলাকা বাসিন্দারা রয়েছেন, যারা স্থানীয় বাসিন্দারা, তারা কি কিছুই টের পাননি, কিছুই জানতে পারেননি? দেখো, 2 থেকে আড়াই মাস ধরে আবাসনে তিনি ভাড়া নিয়ে রয়েছে তার পরিবার সমেত, এবং স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে আড়াই মাস ধরে থাকা সত্ত্বেও কিন্তু সেভাবে কারোর সঙ্গে কোনো কথাবার্তা হতো না। বাড়িতে 5 জন সদস্য ছিল, বাবা মা, 2 ভাই 1 বোন, এবং এই বড় ভাই অর্থাৎ বড় হচ্ছেন তিনি হচ্ছেন হামিম মণ্ডল, এবং দীর্ঘ 2 থেকে আড়াই মাস তিনি এই রেনেসা আবাসনেই তিনি থাকতেন, এবং যেটা একটি ঘর ভাড়া নিয়েছিলেন, সেই ঘর ভাড়া মানে যে রেনেসা আবাসনে একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন, এবং ভাড়া
ভাড়া ফ্ল্যাট দেখে দিয়েছিল যে ব্রোকার, সেই ব্রোকার যেটা জানাচ্ছেন যে তার ভাইয়েরও এখানে বাড়ি, বাপন মণ্ডল। আমরা এই মুহূর্তে বাপন মণ্ডলের বাড়িতে রয়েছি। যেটা দেখা যাচ্ছে যে বাপন মণ্ডল তাকে আমরা বারংবার তাকে ডাকার চেষ্টা করলাম, কিন্তু ভেতর থেকে কোনো রকম আওয়াজ আসেনি। ঠিক গেটের বাইরে তালা বন্ধ রয়েছে, বাপন মণ্ডলের বাড়িতে এই মুহূর্তে তালা বন্ধ। এবং এই বাপন মণ্ডল হচ্ছে মনিরুদ্দিন মণ্ডলের ভাই, অর্থাৎ যাকে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে তার সম্পর্কিত কাকা, তার বাড়ি এটা। এবং এনার কথা মতোই যিনি ব্রোকার রয়েছেন, ব্রোকার সৈয়দ মাজারুল আলী, তিনি ঘর ভাড়া দেখে দিয়েছিলেন, অর্থাৎ রেনেসা আবাসনে তিনি ফ্ল্যাট ভাড়া দেখে দিয়েছিলেন। এবং এই মুহূর্তে আমরা বাপন মণ্ডলের বাড়িতে এসেছি, কিন্তু দীর্ঘক্ষণ ডাকাডাকি করার পরেও কোনো রকম সাড়া পাওয়া গেল না। যদিও যেটা দেখা যাচ্ছে যে সামনে তালা বন্ধ রয়েছে, কিন্তু কোনো রকম কোনো সাড়া পাওয়া গেল না। এবং এই ঘটনার পরে কিন্তু স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। আমরা ঠিক পাশের ফ্ল্যাটের একজনের সঙ্গে কথা হচ্ছিল, বাসিন্দার সঙ্গে, যে তিনি যেটা জানাচ্ছেন যে তারা হিন্দি ভাষায় কথা বলতেন, অর্থাৎ বেশি কথাবার্তা বলতেন না। এবং বেশি কথাবার্তা না বলার কারণে কিন্তু সেভাবে তারা কি করতেন, কোথায় কতক্ষণ থাকতেন, কি কাজ করতেন কোনো রকম জানা যেত না। শুধু এটুকুই তারা বলতে পেরেছেন যে মনিরুদ্দিন মণ্ডল ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে কলকাতায় চাকরি করে, এইটুকু বলেছিলেন। এবং এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছিল হামিম মণ্ডল, তিনি এখানেই থাকতেন, খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না, এমনটাও কিন্তু প্রতিবেশীরা জানাচ্ছেন। এবং এই ঘটনার পরে স্বাভাবিকভাবে এই যে আবাসন, তার একটা নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে কিন্তু বড় সড় প্রশ্ন দেখা যাচ্ছে। নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন কিন্তু উঠে যাচ্ছে। তোমাকে ধন্যবাদ। এবং এই বিষয় নিয়ে প্রতিবেশীরা যারা এলাকার বাসিন্দারা তারা কি বলছেন শোনাবো আপনাদের। এখন ভয় পাচ্ছি যে কিভাবে বাচ্চা নিয়ে থাকবো। রেনেসা টাউনশিপ একটা এত ভালো, এখানে এত সুন্দর পরিবেশ ভেবে আমরা এসেছিলাম, আজ 10 বছর আছি। তো এরকম হঠাৎ করে যে এরকম হবে সেটা বুঝতে পারছি না, কি কারণে। আর যখন ভাড়া দেয়াই হচ্ছে, আমার মতে বলে কি ভাড়া দিলে একটুখানি দেখে শুনে সব কিছু করে বিচার করে করে তারপরে ভাড়া বসানো উচিত। এবং হুটহাট করে এরকম করে ভাড়া দেবে বা করবে, আমি তো দেখিনি, ওই যে ভাড়া দিচ্ছে তাকে আমি দেখিনি। আচ্ছা, বাড়ির মালিক না, আমি তো তাকে আজ পর্যন্ত দেখিও নি। হ্যাঁ, অনেক ভাড়া আসতেন, মানে এই 2 বছর 2.5 বছর করে ভাড়া থাকতেন, এবং ভাড়া এসে 2 বছর 2.5 বছর পর চলে যেতেন সেই ভাড়া যারা থাকতেন। এই ফ্যামিলি 1 মাস 1.5 মাস দেখছি, আর একটু বেশি, আচ্ছা 2-3 মাস, হ্যাঁ এরকম হলো। ওনারা এই 15 দিন হলো, 15-20 দিন হলো আগে এসছে, ভাড়াটিয়া এসছে থ্রু ব্রোকার। তো এবার আমাদের সাথে তো পরিচয় নেই, যা হবে ব্রোকার যে এনাকে ভাড়া দিয়েছেন তার সাথে কথা বলতে পারেন। উনি বলছিলেন যে উনি নাকি সল্টলেকে আইটিতে সার্ভিস করেন। ওটা হাউস ফ্ল্যাট ওনার, কিন্তু উনি ভাড়াটা এতে এসছে। এই ভাড়াটিয়ায় আগের ভাড়াটিয়া চলে যাওয়ার পর 15-20 হলো ম্যাক্সিমাম এই ওরা এসছে। আতঙ্ক তো সবারই মধ্যেই একটা থাকতে পারে যদি কিছু হয়। এ তো আমি এখনই শুনলাম, এ তো আতঙ্কেরই বিষয়। যদি তাকে জঙ্গি সন্দেহ গ্রেপ্তার করা হয় তাহলে তো খুবই আতঙ্কের ব্যাপার। সেফটি সিকিউরিটি বলতে এখন আগে আমাদের যে দেখুন এইগুলো তো ওপেন থাকতো আগে, আমরা এখন নিজেদের পয়সা করি এগুলোকে পুরোপুরি সেট ঘিরেছি। এবং তার আগেই আমাদের 2টো ফ্ল্যাটে চুরি হয়েছিল, একটাতে প্রায় 1,06,000 টাকা গেছে। নিরাপত্তার গাফিলতি তো আছেই, প্রচুর আছে। সেই সুযোগ নিশ্চয়ই নিচ্ছে, এবং সেফ সাইড হয়ে গেছে মনে হচ্ছে এখন যেন এই জায়গাটা। আমরা তো সত্যি করি এখন আতঙ্কিত যে কীভাবে থাকবো। एक प्रॉब्लम আছে, এটা সারাচ্ছি যেটা আছে ও ট্রাই করছে কি উইথাউট পুলিশ ভেরিফিকেশন কাকে এখানে রেন্ট দেওয়া যাবে না। আর আমরা এখানে যে কমিটি আছে আমরা এটাই ট্রাই করছে কি যেটা ভেরিফিকেশন আগে ভেরিফিকেশন হবে, পুলিশ ভেরিফিকেশন ওর পরেই রেন্ট দেওয়া যাবে। কিন্তু এখানে যেখানে যে বাইরে যে লোকগুলো থাকছে বাড়ি কিনে এখানে যে ইনভেস্টমেন্টের জন্য করা হচ্ছে, ওরা কোনো এসব মানে না, উইথাউট ভেরিফিকেশন করে বাড়িটা রেন্টে দিয়ে দেয়। ঠিক আছে, হ্যাঁ। কিন্তু এখন আমরা এত বড় ঘটনা হওয়ার পরে এরপর আমরা এটা স্টেপ নিব, 100% নিব কি উইথাউট পুলিশ ভেরিফিকেশন কাকে এখানে ভাড়া দেওয়া যাবে না। দেখুন, বর্তমানে রেনেসা অ্যাপার্টমেন্ট, সেখান থেকে গ্রেফতার করা হয়েছে এই জঙ্গি হামিম মণ্ডলকে। কিন্তু তার আগে হাওড়ায় পিলখানায় থাকতো এই হামিম।
হাওড়ার গেঞ্জি কারখানায় কাজ করত। 2 মাস আগে বর্ধমান গিয়েছিল। বর্তমানে মন্তেশ্বরে বাড়ি হামিমের। পাকিস্তানে গিয়ে প্রশিক্ষণ নিয়েছিল হামিম। আইএসআই হ্যান্ডলার হিসেবেও কাজ করত হামিম, এমনটাই সূত্রের খবর। হামিমের কাছ থেকে কলকাতা এবং আশেপাশের বেশ কিছু জায়গায় ধর্মীয় স্থানের ছবি, ম্যাপ পাওয়া গিয়েছে বলে এসটিএফ সূত্রে খবর। এই হাওড়ার পিলখানায়, যেখানে ওই গেঞ্জি কারখানায় কাজ করতো হামিম, সেখানেও পৌঁছে গিয়েছি আমরা। শান্ত মণ্ডল, শান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শান্ত, তুমি কি খবর পাচ্ছ এখনো পর্যন্ত? দেখো, জয়েশের অন্যতম হ্যান্ডেলার এই হামিম মণ্ডল কিন্তু পিলখানায় দিয়েছিল, এবং আমি আমার সহকর্মী কুণালকে বলবো দেখানোর জন্য এই সেই পিলখানার মোড়, যেখানে থেকে মূলত মাত্র কিছু কিলোমিটার, কিছু মিটার দূরে সেখানে থাকতে হচ্ছে এই হামিম মণ্ডল। কিন্তু কোন বাড়িতে থেকে সে গেঞ্জি কারখানায় কাজ করতো সেটা পর্যন্ত এখনো পর্যন্ত পুলিশ ট্রেস করে উঠতে পারিনি, কারণ পুলিশ তার নিজস্ব সোর্স লাগিয়েছে। কিন্তু এই এলাকায়, ঠিক আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার আশেপাশে যে কটি বাড়ি আমার সহকর্মী কুণাল দেখাচ্ছে, সেই বাড়িগুলোর মধ্যেই একটিতেই থাকতে হচ্ছে হামিম মণ্ডল। এবং যেটা এলাকা সূত্রে জানা যাচ্ছে, এখানে সে হামিমের থেকে হামিম পরিচয় দিয়ে থাকতোই। একই সঙ্গে এলাকায় কিন্তু প্রত্যেকের সঙ্গে মিশতো না, তার ঘনিষ্ঠ কিছু মহল ছিল, তাদের সঙ্গেই সারাদিন পড়ে থাকতো। একই সঙ্গে গেঞ্জি কারখানায় যেখানে কাজ করতো সেখানেও 2-1-3 জন ছাড়া বাকিদের সঙ্গে কথা বলতো না বলেও পুলিশ কিন্তু নিজের সোর্সের মাধ্যমে জানতে পেরেছে। অর্থাৎ যতটা চুপচাপ থাকা যায় ততটাই থাকার চেষ্টা করতো এই হামিম, কিন্তু তার ভাবভঙ্গি বা তার বিভিন্ন চালচলনে কিন্তু একাধিক অসঙ্গতি দেখা গিয়েছিল বলে পুলিশ কিন্তু এখনো পর্যন্ত তার সোর্স মাধ্যমে জানতে পেরেছে। এই হামিম মণ্ডল মূলত পিলখানার কোন বাড়িতে ছিল, কোথায় ভাড়ি থাকতো এবং সেখানে আর কে ছিল, তার ভাইয়েরা কে ছিল, গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে বেঙ্গল এসটিএফের সঙ্গে হাওড়া পুলিশ কমিশন খতিয়ে দেখছে। জৈশের জঙ্গি সংগঠনের হ্যান্ডলার হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যে বাড়িতে থাকতো সেখানে কোনো নথিপত্র পাওয়া যায় কিনা সেটাই মূলত দেখার। আমার সহকর্মী কুণালকে একবার দেখাতে বলবো। তুমি দেখতে পাচ্ছ যে এরিয়ায় হামিম থাকতো, এখানে কিন্তু মূলত কে কোন বাড়িতে থাকছে, কিভাবে থাকছে সেটা পুলিশের পক্ষেও ট্র্যাক করা সম্ভবপর হয়নি, আগেও হয়নি, এখনও কতটা সম্ভবপর হবে সেটা এখন যথেষ্ট প্রশ্নের মুখে রয়েছে। আর সেইখানে থেকেই মূলত নিজের কার্যক্রম চালিয়ে গিয়েছে বলে এমনই অনুমান করছে পুলিশ। এবং এইখান থেকে বর্ধমান, মন্তেশ্বর, সেখানে তারপর রেনেসা যে আবাসন, সেখানে গিয়ে নিজের মডিউল তৈরি করা। আমরা দেখাচ্ছি যে ছবিটা, যে বাড়িটার ছবি, এই বাড়িতেই হামিম মণ্ডল থাকতো, পিলখানার এই বাড়িতে, তাই তো? দেখো, এই বাড়িটি শেষ করেনি পুলিশ, আপাতত এই বাড়িগুলোতে গিয়েছে। পুলিশ কিছুক্ষণ পরেই জানাতে পারবে যে কোন বাড়িতে। কারণ এই যে পাড়াটা দেখতে পাচ্ছ, যে কটা বাড়ি আমার সহকর্মী কুণাল দেখাচ্ছে, এই বাড়িগুলোর মধ্যেই একটি ফ্ল্যাটে হামিম থাকতো বলে পুলিশ ইতিমধ্যে জানিয়েছে। এবং সেটা কোন বাড়ি, কোন ফ্ল্যাট, কোন তলায়, সেটা কিছুক্ষণ পরেই পুলিশ জানতে পারবে। নজর থাকবে। শান্ত, আপাতত ধন্যবাদ। আর এবারে আমরা নজর রাখবো মন্তেশ্বরের দিকে। মন্তেশ্বরের কুসুম গ্রাম, সেখানে আসল বাড়ি এই হামিম মণ্ডলের, এবং বাবার নথি দেখিয়ে বর্তমানে রেনেসা আবাসনে ফ্ল্যাট ভাড়া নেয় হামিম। সপ্তাহের মাত্র একবারই ফ্ল্যাটে আসতো হামিম মণ্ডল, খবর স্থানীয় সূত্রে। কৌশিক দত্ত রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি। কৌশিক, মন্তেশ্বরের কুসুম গ্রামে, সেখানেই নাকি হামিম মণ্ডলের আসল বাড়ি? একদমই, মন্তেশ্বরের গ্রামের দীর্ঘনগর গ্রাম, এই দীর্ঘনগর গ্রাম এলাকাতেই এই জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হামিম মণ্ডল। তার বাড়ি, আমি এই মুহূর্তে কিন্তু তার বাড়িতেই রয়েছি। আমি তার বাড়িতে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি। দেখো, একদম দেখা যাচ্ছে যে অবস্থাপন্ন বাড়ি, কিন্তু এই বাড়িতে হামিম মণ্ডল কিন্তু সে তার বাবার সঙ্গে কলকাতাতে থাকতো, তারা কর্মসূত্রে কলকাতাতেই থাকতো, কিন্তু বাড়িতে আসতো তারা খুবই অল্প কোনো অনুষ্ঠান হলে। এবং শেষ এই বাড়িতে হামিম মণ্ডল এবং হামিম মণ্ডলের বাবা ও তার পরিবার এসছে, কিন্তু ভোটের সময় ভোট দিয়েই কিন্তু তারা চলে গেছে। হ্যাঁ, এই বাড়িতেই কিন্তু থাকতো, কিন্তু তার জন্ম কিন্তু এই বাড়িতে, এটা তার বাড়ি হলো কিন্তু কলকাতা। কিন্তু গত 24 বছর ধরে তারা থাকতো, তার পেশার সূত্রে সে কলকাতাতেই থাকতো, কিন্তু এমনটাই জানা যাচ্ছে। তার বাড়ি আমি দেখাই, অবস্থাপন্ন বাড়ি। এই বাড়িতেই কিন্তু হচ্ছে হামিম মণ্ডলের বাড়ি। তারা না থাকলেও তার আত্মীয়রা কিন্তু এই বাড়িতে থাকে। তবে সে কিন্তু একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। বীরভূমে তরুণীর সূত্র ধরে বর্ধমান থেকে জালে জৈশ জঙ্গি হামিম। মন্তেশ্বরের কুসুম গ্রামে আসল বাড়ি হামিম মণ্ডলের। বাবার নথি দেখিয়ে বর্ধমানের রেনেসা আবাসনে ফ্ল্যাট ভাড়া নেয় হামিম। সপ্তাহে মাত্র একবারই ফ্ল্যাটে আসতো সে, খবর স্থানীয় সূত্রে। বীরভূমের এক তরুণীর সঙ্গে নিয়মিত চ্যাট, ভিডিও কল করতো হামিম। সেই তরুণীর সূত্র ধরে সকাল 8টা নাগাদ আবাসনের জিম থেকে হামিমকে পাকড়াও করে এটিএস।
মুখ্যমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ। জেশ জঙ্গি ধরা পড়লেও কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি এবং পাড়ায় কিন্তু উদ্বেগের ছবি আমরা দেখতে পেয়েছি আজ। রাজনৈতিক শত্রুতা থেকে পরিবারকে শেষ করে দিতে চাইছে। ছেলে বিরোধী থাকাকালীনও এরকম চক্রান্ত হয়েছে। সাধারণ মানুষের জন্য কথা বলায় অনেকে সহ্য করতে পারছে না। হিন্দুদের রক্ষায় কথা বলায় মুখ্যমন্ত্রীকে সরানোর ষড়যন্ত্র করছে। উদ্বেগ প্রকাশ করে মন্তব্য করেছেন বাবা শিশির অধিকারী। এই মুহূর্তে এই উদ্বেগের ছবিটা ঠিক কিরকম সেটা বোঝার চেষ্টা করবো। কনিষ্ঠ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কনিষ্ঠ, মুখ্যমন্ত্রীর আবাস পূর্ব মেদিনীপুর জেলার গাঁথি শহরের এই শান্তিকুঞ্জ, এখানেই কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই নিরাপত্তার যে শিফটিং, অর্থাৎ জোড়া নিরাপত্তা যেমনটা থাকে, কেন্দ্রীয় নিরাপত্তা বাড়ির সামনে এবং তার পাশাপাশি আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু ইতিমধ্যেই দুটো শিফট, অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তার শিফট এবং বাংলা পুলিশের যে নিরাপত্তার শিফট, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই তোমাকে যে ছবিটা দেখানো করবো, এই মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরেই কিন্তু নিরাপত্তার যে শিফট পরিবর্তন হয়েছে, অর্থাৎ নিরাপত্তার ক্ষেত্রে যথেষ্ট কড়া নজরদারি রয়েছে। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে ইতিমধ্যেই রাজ্যের যে নিরাপত্তার সংক্রান্ত বিষয় দেবে মুখ্যমন্ত্রীর আবাসের নিরাপত্তা আরো নতুন করে কি বাড়ানো হবে কিনা, সেটা যেমন একটা প্রশ্ন রয়েছে। তার পাশাপাশি কিন্তু নজর রাখো। সাধারণ মানুষদের জন্য কথা বলছেন এবং ওই হিন্দুকে রক্ষা করার কথা বলছেন, সনাতনকে রক্ষা করার কথা বলছেন। এইটা শুনলেই বোধহয় কিছু লোকের গা গরম হয়ে যাচ্ছে। তারা বলছেন যে একে খতম করে দাও, একে খতম করে দাও। খতম এরা কী করবে? এরা খতম করার আগে নিজেরা খতম হয়ে যাবে। পুলিশের ইনস্ট্রাকশানে তার যা চলা দরকার, যেরকম থাকা দরকার তাই করে, কিন্তু পুলিশের কথা তো বেশি শোনে না। মুশকিল হচ্ছে এইখানে পুলিশ প্র্যাকটিক্যালি খুব গার্ড দিয়ে রাখে ওকে। পুলিশরাও জানে যে হোয়াট ইজ হোয়াট, বিশেষ করে সেন্ট্রাল ফোর্স সিআরপিএফ আছে, তারা জানে এবং তারা সেভাবে গার্ড দেওয়ার চেষ্টা করে। কিন্তু এ তো মানুষের লোক মানুষের কাছে বেরিয়ে যেতে চায়, ছিটকে বেরিয়ে যায়। এইটাই ভয় করছে। এবং দিল্লি থেকে আমাদের গত 1.5-2 মাসে বারে অ্যালার্ট করা হয়েছে যে এরকম পাকিস্তান, বাংলাদেশ এইসব জায়গা দিয়ে প্যাসেজ করে কেউ না কেউ ঢুকেছে এবং সেরকম খবর ওদের কাছে ছিল। ওনার ভাই যেহেতু এটা সেজো ভাই, ওটা মেজো ভাই, তো বলেছিল যে ঘর ভাড়া দেখিয়ে দেওয়ার জন্য। বললো যে আমার তো মেজো ভাই অতটা টাইম নেই, আমার নিজের পারিবারিকেও অতটা টাইম দিতে পারি না, তা আমি নাম্বার দিচ্ছি, যে যিনি এখানকার ঘর বাড়ি দেখাশোনা করে বিক্রি করে ওনার নাম্বারটা দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, এর বাইরে আর কিছু জানে না। ইনফ্যাক্ট কবে ওরা ঢুকেছে, কবে ওরা থাকতে শুরু করেছে এটাও আমরা জানতাম না। এটা আপনি যাকে ইচ্ছা আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু এভাবে বাড়ির সামনে শুনুন, আমি এসেছি না, আমি বললাম যে অত সঠিক আমি জানি না, অতটা রিলেশন আমার মধ্যে নেই, ঠিক আছে। বাপন বাবুর সঙ্গে কথা হয়েছে? মানে আপনি এই ঘটনাটা আপনি জানেন যে হামিমকে গ্রেফতার করা হয়েছে? গ্রেফতার করা হয়েছে এইটুকু জানি, এর বাইরে কিছু জানি না। যেটা ওনার বিরুদ্ধে অভিযোগ, যে উনি অভিযোগে আমি যুক্ত আছেন। অভিযোগ বলতে অভিযোগ কি নিয়ে এটা আমি শুনলাম যে অনলাইনের মাধ্যমে কিছু গেম খেলার বা কিছু এতে, এইটুকুই শুনেছি। এর বাইরে তো কালকে আমি জিজ্ঞেস করলাম, তো বললো যে ও অনলাইনের মাধ্যমে কী সব করেছে, এইটুকু, তাছাড়া কিছু নয়। ওর বিরুদ্ধে যেটা অভিযোগ যে উনি মুখ্যমন্ত্রীর গতিবিধির উপর নজর রাখছিলেন এবং জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। দেখুন, সঠিক বলতে পারবো না। আমি এখানে আমার ছেলেকে মানুষ করতে এসেছি, এর বাইরে আমি কিছু করতে আসিনি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজের ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, এইটুকু। এর বাইরে আমি কাউকে চিনি না। আমি যতদূর জানতাম ও পড়াশোনা করে কলেজে ভর্তি হয়েছিল, তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে নাকি আমি ঠিক বলতে পারবো না। ওর বাবা ডায়াগ্রাফ কোম্পানিতে কোনো একটা চাকরি করতো। কখনো কোনো সন্দেহ হচ্ছে আপনাদের দেখে? না, আমাদের দেখুন দেখার মতো অত কিছু নেই। সন্দেহ বলতে ও সেরকমভাবে ফোকাস নিয়ে দেখেছি বা কথা বলেছি, সেটাও তো বলিনি যে সন্দেহ জানবো বা করব, ঠিক আছে। এবার ও কি করছে সেটা ওর ম্যাটার। আমি আমার ছেলেকে নিয়ে ব্যস্ত থাকি, ওকে আমি স্কুল থেকে নিয়ে জাস্ট টিউশনি দিয়ে আমি স্কুটিটা রেখে হাঁটতে আসছি, তারপরে দেখছি এইসব ব্যাপার। দেখুন, আমার ছেলের লাইফ আছে, আমাদেরও নিজস্ব একটা পারিবারিক আছে, তো আপনাদের এইগুলো আমরা এগুলো থেকে দূরেই থাকি। অতএব এইগুলো প্লিজ আপনারা করুন না, ঠিক আছে। আমি মোবাইলে হাত দিয়েছি, সরি, মোবাইলে হাত দেওয়া উচিত নয়, কিন্তু এটা
করবেন না প্লিজ। একটা ঘটনা ঘটেছে তো সেই যেখানে ঘটেছে আপনারা সেখানে যান। না, যেহেতু ব্রোকার যে আছেন না, উনি ব্রোকার- বললেন যে আপনাদের কথা মতো ঘর ভাড়া না, দিতে ব্রোকারকে দেওয়া আপনি এখানে নিয়ে আসুন, আমার সামনেই কথা হয়েছে। ফোন করেছিলেন এখানে দাঁড়িয়ে যে আমি তাহলে নাম্বারটা যিনি মনিরুল বলছেন আপনি তাকেই জিজ্ঞেস করুন, উনি সির্ফ নাম্বারটা, আমার হাজবেন্ড শুধু নাম্বার দিয়েছে, এর বাইরে তাহলে কিছু আপনার করেন সঙ্গে যোগাযোগ সেভাবে নেই? না যোগাযোগ কিচ্ছু নেই। আপনি যাকে এখানে আসলে সবাই তো দেখতে পেতো না। আপনি হামিমের এমনি বাড়ি কোথায়? ওরা থাকতো কলকাতাতে। আপনাদের আমাদের গ্রামের বাড়ি কোথায়? ওরা গ্রামে থাকতো না, আমি যবে থেকে বিয়ে হয়ে এসেছি ওরা কলকাতাতেই থাকতো। আপনাদের গ্রামের বাড়ি কোথায়? আমাদের কুসুমগ্রাম। আমি ওই হামিমের বাবার অর্থাৎ আপনার হাজবেন্ড ক ভাই বোন? ওরা 5 ভাই, বোন নেই, 5 ভাই। আপনার স্বামী কত নম্বর? 3 নাম্বার। আর হামিমের বাবা? উনি 2 নাম্বার। বড় মেজো আমাদের ফ্যামিলিতে থাকেন না, ওরা নিজের ফ্যামিলিতে থাকেন। আমরা 3 মেজো, সেজো ছোট, আর 9টা মেজো, সেজো 9 আর ছোটটা, আমরা 3 জনে একসঙ্গে থাকি। যেহেতু আমি আমার ছেলেকে পড়ানোর জন্য এখানে 2 বছর হলো শিফট হয়েছি, আমাকে আবার গ্রামের বাড়ি যেতে হয়, আবার আসতে হয়। তাছাড়া আদার্স যে কোথাও যাওয়া বা করা এসব নেই। তাহলে হামিমের কোনো রকম কার্যকলাপ আপনারা কখনো? না, আমরা কোনোদিন শুনিনি, দেখিও নি। আর সবসময় যদিও গ্রামের বাড়ি হয়তো কোনো পরবের মধ্যে এলো তখন দেখতাম একটু মোবাইল নিয়ে গেম খেলতো আর খেলতো, তাছাড়া আদার্স কোনো কথাবার্তা সেরকম হতো না। কোনো অবকাশ ছিল না, সন্দেহ কোনো অবকাশ ছিল না। আর একটু যেহেতু নন বেঙ্গলিতে কথা বলতো, কথা বলে অতটা কমফোর্টেবল হতো না বলে কথাও সেরকম বলা হতো না। বাংলায় কথা বলতো না, বাংলায় কথা বললেও একটু কেমন মানে ওই যেমন হিন্দির সঙ্গে মিক্সড সেরকম। কেন তো থাকতো না এখানে, থাকতো না? না, ওরা আমি বিয়ে হয়ে থেকে দেখছি ওরা আলাদাই থাকে, ওরা সব কলকাতাতেই থাকে, কলকাতাতেই বিয়ে হয়েছে, কলকাতাতেই থাকে। কি নাম ম্যাডাম আপনার? আমার নাম শাহিনা মণ্ডল। প্লিজ এটা অনলাইনে। বেশ, পরের খবরে নজর রাখি আমরা। পাক আইএসআই এর মদতে ভারতে তেহরিকে তালিবান হিন্দুস্তান নামে শাখা খুলেছিল সাজ্জাদ গ্যাং। সোশ্যাল মিডিয়ায় সাজ্জাদ গ্যাংয়ের টার্গেট তরুণরা। উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানে ইতিমধ্যেই জাল ছড়িয়েছে এই সাজ্জাদ গ্যাং। এই সাজ্জাদ গ্যাং সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, এই সাজ্জাদ গ্যাং, তাদের ব্যাকগ্রাউন্ড কি, কিভাবে কাজ করে এরা, কি উদ্দেশ্য এদের? দেখো, লরেন্স বিষ্ণোই গ্যাং সম্পর্কে আমরা প্রত্যেকেই জানি। সেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের যে কর্মপদ্ধতি সেটাকেই অনুকরণ করত এই সাজ্জাদ গ্যাং। মূলত পাকিস্তানের গ্যাং, এবং যারা পাকিস্তানের অর্থে লালিত পালিত এবং পোষিত বলা চলে। এরা কি করেছিল, এরা ভারতে একটা ছদ্মবেশী সংগঠন করেছিল তেহরিকি তালিবান হিন্দুস্তান নাম দিয়ে। তারা সাজ্জাদ গ্যাং নাম দেয়নি। সেই সংগঠনটা কি করত, টেলিগ্রাম বা ইনস্টাগ্রাম এইগুলোতে সোশ্যাল মিডিয়াতে এই সাজ্জাদ গ্যাংয়ের যে মাথা, সে নিজে রিক্রুটমেন্টের কাজ চালাতো। মূলত ভারতীয় সেই সমস্ত ছেলেদের বা মেয়েদের টার্গেট করা হতো। ধরো, এর আগে দিল্লি পুলিশ যে 12 জনকে গ্রেফতার করেছিল এই তেহরিকে তালিবান হিন্দুস্তান গ্যাংয়ে, তাদের মধ্যে কেউ বিরিয়ানি বিক্রি করে, কেউ বিরিয়ানির দোকানে কাজ করে, কেউ সবজির দোকানে সবজি বিক্রি করে। এই ধরনের ছেলেদের এবং মেয়েদের টার্গেট করা হতো। এরকম 12 জনকে টার্গেট করা হতো, এবং এরা মূলত এই সাজ্জাদ এই টেলিগ্রামের মাধ্যমে ভয়েস নোট দিয়ে পাঠাতো যে পুলিশ এবং সেনা যারা কর্মরত তাদেরকে টার্গেট করে খুন করতে হবে, খুন করতে পারলে 3 লক্ষ টাকা করে দেওয়া হবে। এবং দেওয়াও হয়েছিল। শুধু তাই নয়, পাঞ্জাবে এক জায়গায় 2 জন পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছিল। সেই ঘটনাতেও তারা নিজেদের দায় স্বীকার করেছিল। ফলে এরা নিজেরা কতটা অ্যাক্টিভ হয়ে উঠছিল। তারপরেই দিল্লি পুলিশের স্পেশাল সেল এদেরকে গ্রেফতার করেছিল, এবং তখন এই গ্যাং সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসে। এই সংগঠনেরই এই আমাদের রাজ্যে যে হামিম গ্রেপ্তার হয়েছে, সে এই সংগঠনের সঙ্গেই যুক্ত ছিল, এবং এর কাছ থেকে বেশ কিছু ভয়েস নোট এবং বেশ কিছু ডিজিটাল এভিডেন্স পাওয়া গিয়েছে যেটা সরাসরি সাজ্জাদ গ্যাংয়ের সঙ্গে লিঙ্ক করছে। এবং এই সাজ্জাদ গ্যাংয়েরই যে মাথা, তার কোনো ইনস্ট্রাকশন কি ছিল, কোনো টার্গেট কি দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে কেন্দ্র করে রাজ্যের মুখ্যমন্ত্রী? তাহলে কেন এই হামিদ, কেন শুভেন্দু অধিকারীর গতিবিধি সম্পর্কিত তথ্য রাখবেন? আরও একটা বিষয়, এই সাজ্জাদ যাদেরকে রিক্রুট করতো, যাদেরকে টার্গেট করতো, অ্যাসাইনমেন্ট দিত, কাজ দিত, তাদেরকে প্রত্যেক মুহূর্তে আপডেট ভিডিও তুলে বা ছবি তুলে পোস্ট করতে হতো এই সাজ্জাদকে। সে কাজ বলে দিত। এক্ষেত্রেও এই হামিম কিন্তু প্রচুর তার কাছ থেকে এরকম ভিডিও ছবি পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির সম্পর্ক। এই জায়গাতেই তদন্তকারীরা মনে করছেন যে একটা বড় সড়ো পরিকল্পনা করেছিল, এবং যেহেতু গত 2 থেকে 3 মাসই রাজ্যে পালাবদলের পর পরিকল্পনা, তার খোঁজেই তদন্তকারীরা। সুজয়, আপাতত তোমাকে ধন্যবাদ।
দেখুন এক সপ্তাহ, সেই এক সপ্তাহের মধ্যে দুই পড়শি রাজ্য থেকে জাল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গিরা তারা ধৃত। গত শনিবার অসমের ধুবড়ি, চিরাং এবং বরপেটা থেকে 3 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে এসটিএফ। আমরা জেনে নেব বিস্তারিত, আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আছেন। সুমন, মাত্র এক সপ্তাহ, সেই এক সপ্তাহের মধ্যে পর জালে জঙ্গিরা। দেখো 2025 সালটাকে আমরা যদি দেখি তাহলে উত্তরাখণ্ড, পাঞ্জাব এই দিকটায় কিন্তু এই সাজাদ ভাট্টিদের ডেরা পাওয়া যাচ্ছিল। তারপর আমরা দেখছি পূর্ব ভারতে অর্থাৎ আসাম, বেঙ্গল এই জায়গাগুলোতেও কিন্তু এই সাজ্জাদ ভাট্টি যে জঙ্গি গোষ্ঠী তারা কিন্তু বারবার রুট ছড়াচ্ছে। সেদিন যখন আসামে এই রেড হচ্ছে তখন কিন্তু সেখান থেকে একাধিক মোবাইল ফোন, সিম কার্ড, তার সঙ্গে সঙ্গে অনেক ইনস্ট্রুমেন্ট পাওয়া গেছে যেগুলো আসলে একেবারে জঙ্গি মডিউল চালাতে গেলে লাগে। এবং এই সাজ্জাদ ভাট্টি গ্যাং এরা কিন্তু অপারেট করে যেভাবে অনলাইন রিক্রুটমেন্ট পদ্ধতিতে, এবং তারা কিন্তু মূলত সেনা ছাউনি, মিলিটারি ইন্টেলিজেন্স এগুলোতে তদারকি করতে লোক পাঠায়। বাংলার ক্ষেত্রেও কিন্তু একই মডিউল তারা ব্যবহার করছিল। বড় সড়ো নাশকতার ছক ছিল। আসামে জাস্ট কদিন আগে যে গ্রেপ্তারি হলো তার সাথে বাংলার লিঙ্ক নিশ্চয়ই রয়েছে মধুকল্পিতা। একেবারেই ধন্যবাদ তোমাকে। এবং জঙ্গি টার্গেটে মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করছে বিজেপি। মুখ্যমন্ত্রী জিহাদি কার্যকলাপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, সেই কারণেই টার্গেট করা হচ্ছে। তৃণমূল জামানায় পশ্চিমবঙ্গ জঙ্গিদের সেফ হোমে পরিণত হয়েছে, মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। বাম জমানায় পশ্চিমবঙ্গ ছিল সেফ প্যাসেজ, আর তৃণমূল কংগ্রেস এটাকে সেফ হোম বানিয়ে দিয়ে গিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দলের পক্ষ থেকে বলে এসেছি যে পশ্চিমবঙ্গের র্যাডিকালাইজেশন বাড়ছে এবং বাংলাদেশ সীমান্ত, সেখানে রাজনৈতিক ঐক্যমত্য না হওয়ার কারণে এবং কিছুটা সচেতনতার কারণে ব্লক ভোট তৈরি করতে গিয়ে আমরা এই সমূহ বিপদকে ডেকে আনছি। কার্যত এখন বারুদের স্তূপের উপরে পশ্চিমবঙ্গ, আর মুখ্যমন্ত্রী এই জেহাদি কার্যকলাপের বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি পার্টির সিদ্ধান্ত অনুযায়ী, পার্টির কর্মসূচি মেনে এগুলোকে উপড়ে ফেলতে চাইছেন। সুতরাং টার্গেট তিনি হবেন, এটাই স্বাভাবিক।